দারুণ ইন্টারেস্টিং আজকের এই ভিডিওটা হতে চলেছে। ভিডিওর মধ্যে আমি তিনটে কোম্পানির কথা বলবো, যে তিনটে কোম্পানি কিন্তু আমাদের Q2 রেজাল্ট দুর্দান্ত করেছে। কোম্পানিগুলো পোটেনশিয়াল ক্যাপাবিলিটিস আনবিলিভেবল এবং ভবিষ্যতে কোম্পানিগুলো কিন্তু দারুণ করতে পারে। কোম্পানিগুলোর মধ্যে ইনফরমেশন টেকনোলজি যেখানে দারুণভাবে ডাউন হয়ে গেছে কনস্ট্যান্টলি, বিভিন্ন রকম প্রেশার, মিস্টার ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ চার্জ এবং বিভিন্ন রকম পলিসি গ্রহণ করার জন্য। সেক্ষেত্রে এমনই একটা কথা আমি বলবো, এমন একটা আইটি কোম্পানির কথা যে কোম্পানির রেজাল্ট কিন্তু খুব সুন্দর করেছে। আমরা শুধু আইটির কোম্পানি নয়, একাধিক কোম্পানির কথা বলছি, যেমন রিনিউয়েবল এনার্জি সেক্টরের একটা কোম্পানির কথা বলবো। সে কোম্পানিটা কিন্তু দুর্দান্ত করেছে, আনবিলিভেবল রেজাল্ট করেছে। এবং তৃতীয় একটা কোম্পানির কথা বলবো, সে কোম্পানিটাও কিন্তু অটোমোবাইল সেক্টরের কোম্পানিটার এরও কিন্তু পোটেনশিয়াল ক্যাপাবিলিটি আনবিলিভেবল, অথচ কোম্পানিটা বছর পর বছর ধরে কোনো রিটার্ন দিচ্ছে না, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে অনেক। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করতে চলেছি যে তিনটে ইম্পর্টেন্ট পয়েন্টকে। ফার্স্ট ওয়ান কথা বলবো, সেটা হচ্ছে ইনফরমেশন। বাই দ্য ওয়ে, এখানে একটা কথা বলার যেটা রয়েছে, পিছনে যে চার্টটা দেখতে পাচ্ছেন সেখানে একটা কিন্তু পোর্টফোলিও অ্যানালিসিস করে দিয়েছি একজনকে। ওর নাম হচ্ছে সুরজিৎ সাহা। ডিটেলস আমার যে মেইন চ্যানেল বেস্ট ইনভেস্টর গুরু অরিজিনাল চ্যানেল, 3.5 বছরের বেশি কাজ করছি যে চ্যানেলের উপরে, সেই চ্যানেলটা প্রায় 600-র কাছাকাছি ভিডিও রয়েছে। সেই চ্যানেলে কিন্তু পোর্টফোলিও অ্যানালিসিসটা করে দিয়েছি। ওকে, যদি না দেখে থাকেন দেখতে পারেন। আর সুরজিৎ, এটা আমি কাজটা টোটাল করে ডাইভার্সিফিকেশন করে কমপ্লিট করেছি। এবারে আজকে আসবো আজকের ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। সেই ইন্টারেস্টিং পয়েন্টটা কি, সেটা হচ্ছে আজকের স্পেশাল তিনটে ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে। ইন্টারেস্টিং ভিডিও হওয়ার শুরুতে যেটা বলার, দিস ভিডিও অনলি ফর এডুকেশনাল পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। আসা যাক ইন্টারেস্টিং পয়েন্টের দিকে। আমি যে কথাটা বলতে চলেছি বলার আগে কোনো রকম কেনা বেচার সিদ্ধান্ত কিন্তু আমি দিচ্ছি না, কোনো রকমভাবে কিন্তু আমি বলছি না কোনটা ভালো কোনটা খারাপ। এই মুহূর্তে আমাদের কাজ হবে এডুকেশনাল। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলার হচ্ছে সেটা হচ্ছে আইটি সেক্টরের কোম্পানিটাকে নিয়ে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আইটি সেক্টরের যে কোম্পানির কথা বলবো, ইনফোসিস লিমিটেড কিন্তু আমাদেরকে বেশ চমকে দিয়েছে, যেখানে আইটি সেক্টরের একটার পর একটা কোম্পানিগুলো এআই এর জ্বালায় হোক বা মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউএস প্রেসিডেন্ট তার চাপে হোক, কনস্ট্যান্টলি পড়ে যেতে শুরু করেছে। বড় বড় কোম্পানিগুলো দেখতে পাচ্ছি আমরা অনেকটা ডাউন হয়ে গেছে। টিসিএস এর কোম্পানি 27-28% কারেক্টেড হয়ে গেছে, রেজাল্ট তেমন ভালো দেখাতে পারেনি। সেক্ষেত্রে ইনফোসিসের রেজাল্টটা দেখলাম বেশ সুন্দর করেছে। ইনফোসিসের রেজাল্টে বলছি নেট প্রফিট প্রায় 13% বেড়েছে। 13%টা বড় কথা না, যেখানে নেট লস হওয়ার কথা ছিল সেখানে কিন্তু প্রফিটেবিলিটি দেখিয়েছে। এবং আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে রেভিনিউ গ্রোথ প্রায় 8.66% জাম্প করেছে। ডিভিডেন্ডও দিয়েছে 23 টাকা করে। কিন্তু ডিভিডেন্ড বলো, নেট প্রফিট বলুন কিংবা আমাদের রেভিনিউ গ্রোথ বলুন, সেগুলোর ওপরে ছাপিয়ে যে বিষয়টা চলে যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু কোম্পানির বিজনেস। কোম্পানি কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ নয়। আগে যেটা ছিল বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ের ওপরে, কিছুটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপারে ছিল, সেগুলো থেকে আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে ঢুকছে। বেশ কিছু বড় বড় প্রজেক্ট এসছে যেগুলোর সঙ্গে কাজ করছে, এবং এইগুলো আলটিমেটলি কিন্তু টোটাল রেভিনিউ গ্রোথ থেকে ইম্প্যাক্ট ফেলেছে। এই যে টোটাল স্লো ডাউন চলছে, গ্লোবাল স্লো ডাউন বলাটা ভালো হবে আইটি সেক্টরে, সেখানে কিন্তু ইনফোসিস আমাদেরকে একটা, যাকে বলবো, ব্যতিক্রম দৃষ্টান্ত দেখালো, দেখিয়ে বললো যে আমরা এইভাবে এগোচ্ছি। কোম্পানিটা লার্জ ক্যাপ কোম্পানি, এখনো পর্যন্ত প্রাইস টু আর্নিং রেশিও কিন্তু আন্ডার ভ্যালুড রয়েছে, কিন্তু কোম্পানির বেশ সময় সাপেক্ষ লাগবে, আমরা আবার একটা পজিটিভ ভালো গ্রোথ দেখতে পারবো। এই ইনফোসিস কোম্পানিটা একদিকে যেরকমভাবে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সে কাজ করছে, ক্লাউড কম্পিউটিংয়ের উপর কাজকর্ম করছে, বেশ কিছু বড় প্রজেক্ট কিন্তু এর মধ্যেই নিয়েছে। এবং তৃতীয়ত ব্যাপার, বেশ কিছু অ্যামালগামেশন করেছে। এই অ্যামালগামেশন অর্থাৎ অধিগ্রহণ করেছে ছোট ছোট কোম্পানিগুলোকে। এই তিনটে কাজ কোম্পানিটাকে কিন্তু একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত কিন্তু আমাদের উপরে যে, যাকে বলে মাথার উপর ঘাড়ের উপরে খাড়া, সেটা কিন্তু কাটেনি। আইটি সেক্টর এখনো অনেকটাই, মানে যাকে বলা যায় ব্যাকফুটে চলে গেছে। স্পেশালি যেখানে আমরা দেখতে পাচ্ছি ট্যারিফের প্রবলেম, ডলারাইজেশন ব্যাপার। ডলারাইজেশন বলতে রুপি কিন্তু কনস্ট্যান্টলি একটা ডাউন ট্রেন্ড রয়েছে। কিন্তু রুপি শুধু বলে নয়, টোটাল যে ডিমান্ড ছিল, এক নাম্বার হচ্ছে ইউএস, আমরা তো ম্যাক্সিমাম ইউএস এর উপর ডিপেন্ডেন্ট। তারা সেখানে বলছে যে না, আমরা এখন এই মুহূর্তে আর অর্ডার দিচ্ছি না, বা রিসেশনে ভয় পাচ্ছে, ইনফ্লেশন আসতে চলেছে আগামী দিনে, এই একটা ব্যাপার দেখা যাচ্ছে। এআই বাবলসের ব্যাপার কথা বলছে এমআইটি,
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি যে রয়েছে, তারা যে বক্তব্য রাখছে, তারা বলছে এআই বাবল কিন্তু বিরাটভাবে ফাটতে চলেছে, এবং সেটা যদি ঘটে তাহলে কিন্তু একটা বড় লেভেলের ম্যাসকারো তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে সেটা না, প্রশ্ন হচ্ছে যে আমি ইনভেস্টেড ইনফোসিসের আগামী ভবিষ্যৎ কি। আগামী ভবিষ্যৎ কখনোই নেগেটিভ নয়, আমরা একটা পজিটিভিটি নিয়ে এগোবো এবং এটা এক্সপেক্ট করব না যে আগামী দিনে আমাদেরকে বিরাট কিছু চমক দেবে। আমরা একটা মোটামুটি গ্রোথ দেখিয়ে যেন কোম্পানিটা যেতে পারে, এই একটা এক্সপেকটেশনই চলবো। আসা যাক সেকেন্ড কোম্পানির দিকে। সেকেন্ড যে কোম্পানিটার কথা আমি বলবো, আমাদের দ্বিতীয় কোম্পানি বলবো, দুর্দান্ত রেজাল্ট করেছে, রেজাল্টটা চমক দেওয়ার মতো, মানে প্রায় 133%, 133% ইয়ার অন ইয়ার বেসে নেট প্রফিট জাম্প করেছে। এই যে কোম্পানিটার কথা বলবো, কোম্পানির নাম হচ্ছে ওয়ারি এনার্জিস। আমি তো আগেই এই বিষয় নিয়ে কথা বলেছি, বহু ভিডিও বানিয়েছি ওয়ারি রিনিউয়েবলকে নিয়ে, ওয়ারি এনার্জিস নিয়ে। এই মুহূর্তে সোলার এনার্জি কতটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রয়েছে, রেলওয়ে সেক্টরের ক্ষেত্রেও কাজে লাগছে কোম্পানিটা। এবং এই কোম্পানিতে যে সোলার এনার্জি, সোলার সেল যাকে বলছি ফটোভোল্টিক সেল, সে ব্যাপারে কাজকর্ম করা বেশ কিছু অর্ডার এসছে বড় বড়, সেইগুলো কনস্ট্যান্ট। মানে আগামী দিনের রিনিউয়েবল সেক্টর হচ্ছে একটা বড় ভবিষ্যৎ, আর সেই সেক্টরের মধ্যে কিন্তু এই ওয়ারি এনার্জি একটা বড় ভূমিকা নিয়ে রয়েছে। কোম্পানিটা কিছুটা ওভারভ্যালুড, কিন্তু স্টিল আই থিঙ্ক কোম্পানি হ্যাভ হিউজ পোটেনশিয়াল ক্যাপাবিলিটি। কোম্পানির নেট প্রফিট যেরকম জাম্প করেছে 133%, তেমনিভাবে রেভিনিউ কিন্তু প্রায় 76% কম বেশি জাম্প করেছে। এটা একটা বিরাট, মানে নেট প্রফিট 842 কোটিতে পৌঁছেছে, আর আমাদের রেভিনিউ গ্রোথ 6066 কোটিতে পৌঁছেছে। কোম্পানিটায় এই ধরনের গ্রোথ হওয়ার পিছনে যে কথাটা ম্যানেজমেন্ট থেকে বলছে, তারা বলছে আমরা ক্লিন এনার্জি, গ্রিন এনার্জির উপরে প্রচুরভাবে জোর দিয়েছি, এবং এই কারণের জন্য, এবং কিছু সোলার ইকুইপমেন্ট যেরকম আমি আগে বলছি সোলার ফটোভোল্টিক সেল বা এই ধরনের কাজগুলো করা, তাছাড়া মডিউল সেক্টর, এই যে মডিউলার তৈরি করে দেওয়া, যেরকম আমরা মনে করছি বড় মলের কিংবা বড় বড় যে সমস্ত বিল্ডিংগুলো হচ্ছে, সে বিল্ডিংয়ে মাউন্ট গ্রেডেড যে সমস্ত, মানে মেঝে মাটিতে যে সমস্ত ধরনের সোলার ইকুইপমেন্টগুলো বসানো, সোলার সেল বসানো, সেগুলো থেকে এনার্জি ক্রিয়েশন করা, এই গোটা ব্যাপারটা ওয়ারি এনার্জি দেখছে, এবং সেখানে যত অর্ডার আসছে বলে আলটিমেটলি নেট প্রফিটে তত কোনো জাম হয়েছে, এবং এর একটা ইম্প্যাক্ট পড়েছে। তৃতীয় যে কোম্পানিটা দিকে যাবো, সেটা খুব ইন্টারেস্টিং কোম্পানি, অটোমোবাইল সেক্টরের কোম্পানির নাম হচ্ছে সোনা বিএলডাব্লিউ প্রিসিশন। এই যে সোনা বিএলডাব্লিউ কোম্পানিটা কোনো রিটার্ন দেয়নি, যারা যারা ইনভেস্টেড রয়েছে তারা দেখতে পাচ্ছে একটা ফ্ল্যাট মুভমেন্ট, কিন্তু এটাই কিন্তু শেষ নয়, এরপরে আরো অনেক কথা রয়েছে। যেমন কোম্পানিটা কিন্তু অটো পার্টস, যেগুলো ইলেকট্রনিক পার্টস বা ইভি যে ইলেকট্রনিক ভেহিকেলসের যে অটোমোটিভ পার্টসগুলো, সেগুলো সবগুলো কিন্তু তৈরি করছে কোম্পানিটা। কোম্পানির বড় মাপের বিদেশি ইন্টারন্যাশনালি কিন্তু একটা মার্কেট রয়েছে, অর্থাৎ কোম্পানির ফিউচার পোটেনশিয়াল ক্যাপাবিলিটি ইজ এক্সিলেন্ট। স্টিল কোম্পানির রিটার্ন তেমন বেশি দেয়নি, কোথাও রিটার্ন তেমন নেই, অলমোস্ট একটা ফ্ল্যাট মুভমেন্ট, স্লাইড কিছুটা পজিটিভ ব্যাপার। এর পেছনে যে ব্যাপারটা, এক নম্বর বলবো নেট প্রফিট। নেট প্রফিট 20% মতো জাম্প করেছে, নেট প্রফিট 20% জাম্প খুব যথেষ্ট ভালো ব্যাপার। এবং যেটা ছিল 143.94 কোটি গত বছরে, এবছরে চলে এসছে 172.77 কোটি, মানে একটা বড় মাপের। এবারে ম্যানেজমেন্ট যে কথাটা বলছে যে কেন এতটা জাম্প হলো, তার কারণ ম্যানেজমেন্ট বলছে যে আমরা অটো কম্পোনেন্টসগুলো ক্ষেত্রে আমরা বড় গ্রোথ দেখতে পেয়েছি, মানে প্রচুর ডিমান্ড। এবং আস্তে আস্তে যেটা হয়েছে, একটা সময় আমরা যেটা বলতাম জার্মানি ডেট্রয়েটকে সমস্ত বিশ্বের কিন্তু অটো কম্পোনেন্টস, অটো তৈরির একটা মানে মানে ঘর বলা যেতে পারে, মানে ম্যানুফ্যাকচারিং হাব বললে ভালো বোঝায়। ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে সেই জায়গা নিতে চলেছে, মানে কি অসাধারণ ব্যাপার। সেমি কন্ডাক্টরে যেরকম জায়গা নিচ্ছে, আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স জায়গা নিচ্ছে, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস জায়গা নিচ্ছে, ইমিডিয়েট অটো পার্টস, অটোমোটিভ সিস্টেমে কিন্তু ওয়ার্ল্ডের পুরো টার্গেট হয়ে গেছে ইন্ডিয়া। আর এই কারণে কিন্তু ইউএস থেকে প্রচুরভাবে স্যাংশন লাগাচ্ছে, ট্যারিফ লাগাচ্ছে, চার্জ দিচ্ছে, কারণ এইটা বুঝতে পেরেছে ইউএস যে আগামী দিনে কিন্তু ইন্ডিয়াকে ঠেকানো অসম্ভব, এবং ওয়ার্ল্ডের মধ্যে টপ জায়গায় চায়নাকেও বিট দেবে। এবং এটা কিন্তু কোনো অতিরঞ্জিত গল্প না, এটা মিলিয়ে নেওয়া যায়, যেটা আমরা 10 বছর বাদে বিট দেওয়ার কথা হয়তো আমরা ভাবছি 5-7 বছরই আমরা চায়নাকে বিট দিতে পারবো। আর চায়না বিট দেওয়া মানে আমরা ওয়ার্ল্ডের মধ্যে টপ। টোটাল ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো টোটাল টার্গেট এখানে। টেসলার মতো কোম্পানি তারা এদেশে চলে এসছে। আমরা দেখতে পেয়েছি যে রিসেন্ট এনভিডিয়া তারা চলে এসছে, মেটা এখানে গিয়ে তৈরি করছে ডেটা সেন্টার। সমস্তগুলো টার্গেট কেন ইন্ডিয়া? যদি সেটা সবটা সঠিক, সেটা যাচাই করা, এবং যেহেতু সঠিক, তাহলে একটা ঘটনা বলা যায়, সেটা হচ্ছে এই দেশের যে সমস্ত স্টকগুলো রয়েছে, প্রতিটি স্টক ডবল ট্রিপল হয়ে যাওয়াটা কিন্তু কোনো ম্যাজিক নয়,
ভেরি কমন হয়ে যাবে ব্যাপারটা। এবং এই অটো সেক্টরের যেসব কোম্পানিগুলো নিয়ে আমি আগে বহুবার বলেছি, ইউনো মিন্ডা, তারপরে গ্যাব্রিয়েল ইন্ডিয়া, সোনা বিএলডব্লিউ প্রিসিশন, এই ধরনের কোম্পানিগুলো রকেট হওয়ার সম্ভাবনা আছে। অথচ দেখতে পাচ্ছি এটাও তো সঠিক যে কোনো মুভমেন্ট নেই, ফ্ল্যাট মুভমেন্ট, কিন্তু আমাদের টোটাল মার্কেটটা অদ্ভুত। যদি আপনারা একটু দেখেন, যদি আমাদের 200 দিনের একটা মার্কেট খোলা হয় সারা বছরে, দেখা যাবে 190 দিনে মার্কেট কিন্তু হয় ফ্ল্যাট মুভমেন্ট অথবা ডাউন ট্রেন্ড। মাত্র 10 থেকে 15 দিন কোনো একটা পার্টিকুলার কোম্পানি জাম্প করবে, আমরা কেউ জানি না কোনটা জাম্প করবে, কিন্তু 10 থেকে 15 দিনে যে জাম্পটা হবে সেটা কিন্তু সারা বছরের সমস্ত লসকে মেক আপ করে দিচ্ছে। যদি সেটা না হয় তাহলে সাধারণ একটা কোম্পানি 5 বছরে তার অ্যামাউন্টটা ডবল করছে কি করে? গোটা নিফটি তাহলে কি করে এত বড় জাম্প করছে? কি করে কোনো কোনো কোম্পানির ক্ষেত্রে হাজার হাজার পার্সেন্ট রিটার্ন দিচ্ছে? এবং এই যে 300%, 200%, 133% নেট প্রফিট জাম্প করছে, এগুলো কেন হচ্ছে? এমনি এমনি নেট প্রফিট হয়ে যায় কি? মানে কথায় কথা লোকে যে বলছে শুধু শোনানোর কথা, যদি সত্যি সেটা শোনানো হয়, যদি এটা পলিটিক্যাল ব্যাপার হয়ে থাকে, তাহলে নেট প্রফিটটা তো প্র্যাকটিক্যাল। নেট প্রফিট তো প্র্যাকটিক্যাল। সোলার এনার্জির এত ইমপ্রুভমেন্ট, এটা তো প্র্যাকটিক্যাল। অটো পার্টস প্রচুরভাবে তৈরি হচ্ছে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ওয়ার্ল্ডের মধ্যে টপ পজিশন যাওয়ার জায়গায় চলে, টাটা মোটর সেকেন্ড লেভেলে রয়ে গেছে, হিউজ লেভেলে এই বছরে মারুতি সেলস হচ্ছে। এগুলো কি বাজে কথা? প্রত্যেকটার পিছনে একটা করে রিজন রয়েছে, এবং যেগুলো আগামী দিনে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাকে বহু গুণ করার ক্ষমতা রাখে বলে আমি 100% বিশ্বাস করি। হতে পারে টেম্পোরারি ক্র্যাশ হবে, টেম্পোরারি কারেকশন হবে, টেম্পোরারি প্রবলেম আসবে, বাট লং টার্ম ইউ উইল গেট এ ভেরি ভেরি গুড রিটার্ন ফ্রম আওয়ার ইন্ডিয়ান মার্কেট। সারা বিশ্ব ইনভেস্ট করছে ইন্ডিয়াতে, অথচ আমরা ইনভেস্টাররা এখানে ইনভেস্ট করতে ভয় পাচ্ছি। মানে কি বলবো, কি ধরনের জোক এটা, কি ধরনের একটা মজার ব্যাপার। আজকের ভিডিওটা শেষ করতে চলেছি অনেকগুলো পজিটিভিটি নিয়ে। আগামী দিনে আবার আগামীকাল আসবো।